হ্যালো ভিউয়ার্স, ডাইজেস্টিভ সিস্টেমের আমাদের সায়েন্সের প্রথম ক্লাস ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 1 দেওয়া হলো রেসের পক্ষ থেকে। আজ আমরা ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 1-এ যে বিষয়গুলো পড়ব তার মধ্যে কিছু ডাইজেস্টিভ রিলেটেড নয়, কিন্তু কিছু পার্ট আমরা তাও উল্লেখ করে যাব। সেগুলো তোমরা অন্যভাবে পড়বে, ডাইজেস্টিভ পার্টের মধ্যে না হলেও হবে। তবে ডাইজেস্টিভ সিস্টেমে দেখো শুরু হয়েছে কী কী, ডাইজেস্টিভ সিস্টেমে কী কী রয়েছে: মাউথ, এসোফেগাস বা খাদ্যনালী, স্টোমাক, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, লিভার, যকৃৎ, গলব্লাডার পিত্তকোষ বা পিত্তাশয়, স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন বৃহদন্ত্র। তো এটা হচ্ছে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের বা পরিপাকতন্ত্রের টোটাল পার্ট এগুলো। তো এই প্রত্যেকটাই আমরা আলোচনা করব, প্রত্যেকটার বিষয়ে কিছু আলোচনা আমাদের করতে হবে ডিটেলসে, যেগুলো ডাব্লিউবিসিএস হোক বা এনটিপিসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন স্টাফ সিলেকশনের সিজিএল, সিএসএল বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেন এসছে বা আসতে পারে সেইভাবেই এই নোটসটা রেডি করা হয়েছে। তোমরা বারবার নোটসটাকে পড়বে এবং প্র্যাকটিস করে তোমরা মক দিলে পরে দেখবে এখানে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা পার্ট 1-এ পরিপাকতন্ত্রের মাউথ এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, মাউথে যে অংশগুলো রয়েছে, লিপস, ভেস্টিবিউল, ওরাল ওরাল ক্যাভিটি, এখানে একটু মিস্টেক হয়েছে, ওরাল ক্যাভিটি হবে। ওরাল ক্যাভিটি, তো ওরাল ক্যাভিটি, গামস বা মাড়ি, টিথ দাঁত, হার্ড অ্যান্ড সফট প্লেট শক্ত এবং নরম তালু, টাং, ইউভিউলা, আলজিভ, স্যালাইভারি গ্ল্যান্ড লালাগ্রন্থি এবং টনসিল। তো এখানে আমাদের পরিপাকতন্ত্র যে রয়েছে তাতে এই পার্টগুলো, কিছু পার্ট আমাদের কিন্তু মুখে গহ্বরে রয়েছে, তার জন্য আমরা সেটা এখন জেনে নিচ্ছি, বাট তারা কিন্তু পরিপাকতন্ত্র সেভাবে সহায়ক নয়। কিন্তু আমাদের মেন পড়তে হবে টিথ দাঁত এবং স্যালাইভারি গ্ল্যান্ড। পরিপাকতন্ত্রের যে নোটস হিসাবে আমাদের এই দুটো বিশেষভাবে পড়তে হবে, এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো সেইভাবে আমরা আর বাকি যে অংশগুলো আছে, লিপস তোমরা জানো, ভেস্টিবিউল, এই ওয়ার্ডটা আমাকে জানতে হবে, ভেস্টিবিউলটা কী বা কোন পার্টকে বলা হচ্ছে। দেখো, ভেস্টিবিউল হচ্ছে এই যে রয়েছে তোমাদের ঠোঁট এবং এই যে গালটা রয়েছে, দেখো এই পার্টটাকে, এটাকে বলছি আমরা ভেস্টিবিউলার। যেখানে ধরো দাঁত থাকবে একদিকে এবং একদিকে এই চিক, যে গালের যে পার্টটা এবং ঠোঁট, তার ভিতর দিয়ে যে অংশটা যাবে যেখানে লালারস থাকে, সেই জায়গাটাকে আমাকে ভেস্টিবুলার। এখানে কি রয়েছে তাহলে ভেস্টিবুলার কি, ভেস্টিবিউল, এই ভেস্টিবুল পার্টটা তোমাদের ওয়ার্ড দিলে ভেস্টিবুল কোথায় থাকে বা কোন অংশের, এখানে যে মুখের একটা অংশ ভেস্টিবিউল। তো সেইভাবে ভেস্টিবুলটা তাহলে কি হলো, টিথ এবং চিক এবং লিপের মাঝে যে অংশ সেটাকে আমরা বলছি ভেস্টিবিউল। গামস, গামস হচ্ছে মাড়ি, দাঁতের পাশে যে অংশটা একটু মানে ফাঁকা থাকে যেটা, সেই অংশটাকে। দাঁত আমরা পড়বো ডিটেলসে। হার্ড অ্যান্ড সফট, যেগুলো আমাদের একটু জানতে হবে, সেগুলো আমরা জেনে যাবো ওভারঅল একটু একটু অল্প অল্প করে। এগুলো পরিপাকতন্ত্রের নয়, তবু যেহেতু মুখগহ্বরে রয়েছে এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে। তো এখানে রয়েছে দেখো ভেস্টিবিউল। ভেস্টিবিউল কি, লিপস, গাল, চিক, দাঁত এর মধ্যবর্তী স্থান, যে পার্টটা আমরা বললাম। তাহলে এই অংশে কি রয়েছে, প্যারোটিড গ্রন্থির ক্ষরণ দ্বারা এই অঞ্চলে সিক্ত রাখে, মুখের সঙ্গে সহযোগিতা বজায় রাখে। ইহার সারিবদ্ধ মিউকাস ঝিলি রয়েছে এখানে, যাতে তরল
সেই মানে জায়গাগুলোকে তরল সিক্ত রাখা যায়। ভেস্টিবিউলটা কি? এবার হচ্ছে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি কি? ওরাল ক্যাভিটি হচ্ছে দেখো আমাদের মুখগহ্বর। মুখগহ্বরকে আমরা ওরাল ক্যাভিটি বলছি। এখানে রয়েছে ঊর্ধ্বচোয়াল। ঊর্ধ্বচোয়ালকে আমাদের উপরের চোয়ালটাকে আমাকে বলছে ম্যাক্সিলা, এবং নিচের যে চোয়ালটা এটাকে বলছি আমরা ম্যান্ডিবল। তাহলে এই ম্যান্ডিবল কি? ম্যান্ডিবল থেকে কোশ্চেন আসে। ম্যান্ডিবল হচ্ছে একটা মাসেল বা পেশি যেটা খুব হার্ড। এটা কিন্তু কোনো হাড় নয়, একটা মাসেল এটা, ঠিক আছে? পেশি একটা মানে শক্ত পেশি। তো এই জন্য এটাকে ম্যান্ডিবল, এই পেশিটা হচ্ছে শক্ত। এখানে কিন্তু দাঁতগুলোকে প্রথিত করে রাখছে। এখানে কি বলছি আমরা? যে ঊর্ধ্বচোয়াল হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা কি আমাদের জানতে হবে, ঊর্ধ্বচোয়ালকে বলে। নিম্নচোয়াল কি? ম্যান্ডিবল। তাহলে মুখগহ্বর ছাদ, যেটা তালু, মানে হা করলে যে উপরের দিকে অংশটা দেখতে পাবে সেটা হচ্ছে তালু বা প্যালেট বলে। তালুর সামনের অংশটি হচ্ছে তালুর দুটি পার্ট। উপরের দিকে যে তালুটা থাকছে সেটা হচ্ছে শক্ত, এবং তালুর পশ্চাৎ দিকে যেখানে আলজিভ রয়েছে সেই অংশটাকে বলছি আমরা নরম তালু। এই অংশটা কি হচ্ছে? যে বাউন্ডেড বাই মাসেল অ্যান্ড বোনস, মানে এই অংশটা কি দিয়ে তৈরি? মাসেল এবং বোন দিয়ে ওই অংশটা তৈরি, যেটা শক্ত তালু এবং নরম তালু। এবার আমরা দেখব ইউভিওলা আলজিভ। দেখো হা করলে এই পশ্চাৎ দিকে এই যে পার্টটা, ঠিক আছে, এই যে পার্টটা রয়েছে পয়েন্টিং করলাম, ওটা হচ্ছে আলজিভ। এটা রয়েছে পশ্চাৎ তালুতে, যার নাম হচ্ছে নরম তালু। তাই এটা হচ্ছে আলজিভ। ইউভিওলা কি বা কোথায় থাকে এটা আমাদের জানা দরকার। মুখ ও গলাকে সিক্ত রাখার জন্য লালাক্ষরণ করে। এই আলজিভেও ক্ষুদ্র ক্ষুদ্র লালাগ্রন্থির মতো গ্রন্থি রয়েছে, যেগুলো থেকে রস সিক্রেশন হয় এবং গলার অংশটাকে সিক্ত মানে তরলাবৃত রাখে। শক্ত এবং তরল খাবার এর কাজ কি? তাহলে ইউভিলার তো আরও কাজ রয়েছে, অনেক কাজই রয়েছে, কিন্তু আমরা এত ডিটেলসে যাব না এখন। আমরা যেহেতু পরিপাক তন্ত্র পড়ছি, তো মুখের যে অংশগুলোর কিছু কিছু আলোচনা আমরা করে যাচ্ছি। বাট যেগুলো আমাদের মেন হচ্ছে পরিপাকের সহায়ক যে অংশ মুখের দাঁত এবং লালাগ্রন্থি, সেটাই আমরা পড়বো ডিটেলসে, কিন্তু এগুলো আমরা একটু দেখে যাই। তো এখানে রয়েছে যে শক্ত তরল খাবার নাসাগহ্বরে প্রবেশে বাধা দেয়। যে আমরা যখন খাবার খাচ্ছি, গিলতে যাচ্ছি, তখন কি হচ্ছে? যাতে আলজিভটা নাসাগহ্বরকে আটকে দিচ্ছে, যে নাকের দিকে যাতে খাবারটা না উঠে যেতে পারে। এরপরে আমাদের রয়েছে টনসিল। টনসিল আমাদের দ্বাররক্ষী হিসাবে কাজ করে। টনসিল হচ্ছে দ্বাররক্ষী হিসাবে আমাদের কাজ করছে। তো 4 সেট টনসিল রয়েছে আমাদের। কি কি রয়েছে? ফ্যারেন্সিয়াল টনসিল, টিউবাল টনসিল, প্যালাটাইন টনসিল, লিঙ্গুয়াল টনসিল। তো এগুলো হচ্ছে, দেখো টনসিল 4টা সেট রয়েছে আমাদের টনসিলের। তাহলে যদি কোশ্চেন আসে কটা সেট টনসিল, কটা সেটের টনসিল রয়েছে? 4টা সেট রয়েছে। আর এগুলো তৈরি হয়েছে লিম্ফোটিক টিস্যু থেকে। লিম্ফোটিক টিস্যু কি? যেখান থেকে লিম্ফোসাইট তৈরি হয়। লিম্ফোসাইট মিনস একটা হচ্ছে ওয়ান টাইপ অফ হোয়াইট ব্লাড সেলস, যেটা আমার ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয় বা রোগ সংক্রমণকে প্রতিরোধ করে। এই হচ্ছে আমাদের টনসিলের আরও অনেক ফাংশন আছে, কিন্তু আমরা এত এখন যাচ্ছি না। তাহলে 4টা টাইপ রয়েছে: ফ্যারেন্সিয়াল, প্যালাটাইন, টিউবাল, লিঙ্গুয়াল। এখানে লিঙ্গুয়াল হবে, লিঙ্গুয়াল, এখানে লিঙ্গুয়াল হবে। তাহলে ফ্যারিঞ্জিয়াল, প্যালাটাইন, টিউবাল এবং লিঙ্গুয়াল। এরপরে আমাদের যেটা চলে আসছে দাঁত।
এটা আমাদের ডিটেলসে পড়তে হবে। পরিপাকতন্ত্রে দাঁত কীভাবে সহায়ক করছে, না আমাদের যে খাবার খাচ্ছি আমরা সেগুলোকে টুকরো টুকরো করে ক্ষুদ্র অংশে পরিণত করছে, এবং এই ক্ষুদ্র অংশে পরিণত করার জন্যই, নাহলে যদি আমরা কোনো খাবার গোটাই খেয়ে নিই সে ডাইজেস্ট হতে কিন্তু খুব কঠিন হয়ে যাবে, পেটে ব্যথা করবে। এই জন্য দাঁতের কাজ হচ্ছে খাবারগুলোকে টুকরো টুকরো করে দেওয়া, এবং সেই টুকরো খাবারের সঙ্গে যখন আমরা চিবাতে থাকি লালারস যাতে মিশ্রিত হয়, জীব তার সেই কাজটা করছে। তো এইভাবে আমরা দাঁত বিষয় নিয়ে কী কী কোশ্চেন এখান থেকে আসে সেটা আমরা দেখব একটু। তাহলে দাঁত যে প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যেকটা চোয়াল, আমরা দুটো চোয়াল বলেছি, একটা হচ্ছে ম্যান্ডিবল, একটা হচ্ছে ম্যাক্সিলা। তাহলে ম্যাক্সিলা আর ম্যান্ডিবল দুটো চোয়াল রয়েছে। প্রাপ্তবয়স্ক মানুষের দুটি চোয়ালে প্রত্যেকটিতে 16টি করে দাঁত থাকে, এবং তাহলে মোট দাঁতের সংখ্যা 32টি। এটা কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের। তো এখান থেকে আসে যে যদি এখান থেকে ঘুরিয়ে কোশ্চেন, প্রত্যেকটি চোয়ালে কটি দাঁতের সংখ্যা, বা ম্যান্ডিবেলে কটি দাঁত আছে, প্রাপ্তবয়স্কদের অবশ্যই বলতে হবে। তাহলে এখানে কি 16টি হবে, আর টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে 32। এবার এখান থেকে কিছু ওয়ার্ড আমাদের পড়তে হবে। হেটেরোডন্ট কেন বলছি? মানুষের দাঁতকে হেটেরোডন্ট বলা হয়। দেখো, দাঁতের অনেক প্রকার ভেদ রয়েছে। মানুষের দাঁত 4 প্রকার দাঁত। কোনো দাঁত কিন্তু সমান নয়, দেখবে বিভিন্ন একটু প্রকার ভেদ রয়েছে। সামনের দিকে রয়েছে ইনসাইজার, তারপরে ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো এই যে 4 প্রকার দাঁত রয়েছে, বিভিন্ন প্রকার ভেদের জন্য দাঁতকে আমরা বলছি, মানুষের দাঁতকে বলছি আমরা হেটেরোডন্ট। ঠিক আছে, এবার হচ্ছে ডাইফিওডন্ট। ডাইফিওডন্ট কি? দুবার দাঁত। ডাইফিওডন্ট কেন বলছি আমরা? তাহলে যে আমাদের দাঁত, যে দাঁত দুধে দাঁত বা মিল্ক টিথ বলি আমরা, শৈশবে যে উঠে, যে শিশুকালে যে দাঁতগুলো হয় 20টি দাঁত, সেগুলো কিন্তু আমাদের পড়ে যায়, আবার নতুন দাঁত ওঠে। এই জন্য আমাদের দুবার উঠছে দাঁত, এই জন্য আমরা বলছি যে ডাইফিওডন্ট, দুবার দাঁত ওঠে, তাই জন্য এই ওয়ার্ডটা ইউজ করা হয়, ডাইফিওডন্ট। থেকোডন্ট। থেকোডন্ট কি? দাঁতগুলো মানে চোয়ালে আর কি প্রথিত অবস্থায় থাকে, মানে একদম পিনের মতো পোতা আছে। তো এই যে প্রথিত অবস্থায় থাকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে থেকোডন্ট। তাহলে আমাদের দাঁত আরেকটা প্রকার পেলাম, থেকোডন্ট। তাহলে আমরা এখানে কি করব? ডাইফিওডন্ট, ডাইফিডন্ট আর হচ্ছে থেকোডন্ট, এটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব দাঁতের প্রকারভেদ। এখান থেকে কোশ্চেন আসে, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এখান থেকে এসছে। যেমন কৃন্তন, বাংলায় আমরা বলছি কৃন্তন দাঁত বা ইনসাইজার, খাদ্যবস্তুকে কাটতে সহায়তা করে। এখানে কোশ্চেন এসছে যে ইনসাইজারের কাজটা কি। তাহলে ইনসাইজার কাজ হচ্ছে খাদ্যবস্তুকে কাটতে সাহায্য করে, বিটিং দ্য ফুড। ছেদক, ক্যানাইন, খাদ্যবস্তুকে ছিঁড়তে সহায়তা করে আর কি, ওয়ারিং অ্যান্ড টেয়ারিং অফ ফুড। আর প্রুপেশক, এটা হচ্ছে খাদ্যবস্তুকে চিবাতে সাহায্য করে, মানে পিষে ফেলতে সাহায্য করে। যেমন পেশক, মোলার। তাহলে আমরা বললাম প্রিমোলার আর হচ্ছে মোলারের কাজ কিন্তু একই, খাদ্যবস্তুকে চর্বণে সহায়তা করে, ক্রাশিং অ্যান্ড গ্রিন্ডিং। এখান থেকে এই কাজগুলো থেকে কোশ্চেন আসে পরীক্ষা। এবার হচ্ছে দেখো কৃন্তন, দাঁত সংখ্যা করি। এখান থেকে যদি ঘুরিয়ে কোশ্চেন করে যে কৃন্তন দাঁত কটি আছে মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের কৃন্তন দাঁতের সংখ্যা কটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8টি। কারণ হচ্ছে প্রত্যেক চোয়ালে 4টি করে, সামনের যে দাঁতগুলো আছে সামনের মিডিল করে
এদিকে দুটো, এদিকে দুটো, উপরের দিকেও, মিডিল করে রাইট সাইডে দুটো, লেফট সাইডের দুটো, তাহলে মোট হলো 8টি দাঁত। তাহলে কৃন্তন দাঁতের সঙ্গে কটি? প্রাপ্তবয়স্ক মানুষের 8টি। ছেদক দাঁত ক্যানাইন 4টি। তারপরে একটু সোচালো দেখবে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে 4টি হলো। এটা হচ্ছে ছেদক বা ক্যানাইন টিথ। প্রূপেশক প্রিমোলার, তারপরও দুটি করে, এদিকে দুটি, এদিকে দুটি, এদিকে দুটি, এদিকে দুটি, মানে মোট 8টি প্রূপেশক বা প্রিমোলার টিথ 8টি। তারপরে হচ্ছে পেশক, লাস্টের দুদিকে, এদিকে 3টি, এদিকে 3টি, এদিকে 3টি, এদিকে 3টি, মোট 12টি দাঁত। তবে এর মধ্যে 4টি দাঁত কিন্তু পরে ওঠে, একটু 8টিই থাকে, কিন্তু শেষ পর্যন্ত যাদের উইজডম টিথ বা আক্কেল দাঁত বলি আমরা, সেটা ওঠে তখন 12টি হয়ে যাবে। এই দাঁতগুলির আবার কিছু নামে ডাকা হয়, যেমন নোজ টিথ। দেখো কৃন্তন, কৃন্তন মানে কি? নাকের সোজা যে দাঁতগুলো রয়েছে, ইনসাইজারটা নাকের সোজা রয়েছে, এই জন্য এই দাঁতকে আমরা নোজ টিথও বলছি। ছেদক, তারপরে দেখো আয়ের সোজাসুজি একটু আছে, ছেদক আয়ের সোজা আছে, এই জন্য আইটি তো বলছি আমরা। এবং প্রূপেশক বা প্রিমোলার, যেগুলো গালের, চিক টিথ বলছি আমরা। এরপর প্রিমোলার হয়ে গেল চিক টিথ। এবার হচ্ছে মোলার। এই মোলার হচ্ছে একদম শেষের দিকে রয়েছে, এটাও গালেরই রয়েছে, চিকেই রয়েছে, কিন্তু এর থার্ড মোলারটা একটু বয়সে হয়, 20 ইয়ার্সের পরে গিয়ে ওঠে দাঁতগুলো, 18 থেকে 25-এর মধ্যে। এই 4টি দাঁত, মানে এদিকে একটি, এদিকে একটি, এদিকে এদিকে একটি করে 4টি দাঁত, এটা হচ্ছে উইজডম টিথ বলা হয়, বা আক্কেল দাঁত, বাংলায় আমরা যেটা আক্কেল দাঁত বলি, বা উইজডম টিথ। তাহলে থার্ড মোলারকেই শুধু কিন্তু উইজডম টিথ বলছি, সব মোলার নয়। এটা যে উইজডম টিথ কাকে বলা হয়, কোশ্চেন থাকলে তাকে উত্তর হবে থার্ড মোলার। তাহলে আমরা এইভাবে পেলাম টোটাল দাঁতের সংখ্যা 32। দাঁতের অধ্যয়ন, স্টাডি অফ টিথ, ওডোন্টোলজি, দাঁতের বিন্যাসের অধ্যয়নকে, যে দাঁতগুলো আমাদের বিন্যাস আছে, এই বিন্যাসের যে অধ্যয়নকে অর্থোডন্টোলজি বলা হয়। এবার আমরা পড়ব দন্ত সংকেত। আচ্ছা, দন্ত সংকেতের একটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জীবনকালে মোট আবির্ভূত, এখানে এরাপ্ট হবে, এরাপ্ট একটু গন্ডগোল হয়েছে এর লেখার, এরাপ্ট হবে। এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এরাপ্ট মানে জীবনকালে কতগুলি দাঁত মোট ওঠে। দেখো তাহলে আমরা এখানে দেখছি আমাদের তো 20টা থাকছে হচ্ছে মিল্ক টিথ, দুধের দাঁত, সেগুলো পড়ে গিয়ে আরও 20 কেন সেখানে উঠবে, 40। আর তাহলে এর সঙ্গে যদি আমি যোগ করি 12, তাহলে কি 52 হয়ে যাচ্ছে, 52। এটাই হচ্ছে হিসাব, যে জীবনকালে মানে একজন মানুষের জীবনকালে কতগুলো দাঁত ওঠে। এরাপ্ট, এখানে একটু এক্সপ্লেনটা গন্ডগোল হয়েছে, এরাপ্ট হবে। দন্ত সংকেত দেখো, অ্যাডাল্ট আর চাইল্ডের আলাদা হবে। দেখো ইনসাইজার হচ্ছে 2/2, এইটা একটা চোয়ালের দাঁত আমরা, বা একটা সাইডকে, মুখের একটা সাইডের হিসাব করছি, মাঝ বরাবর থেকে মুখের একটা সাইডের হিসাব করছি। দেখো ইনসাইজার একটা সাইডে, উপরে দুটো নিচে দুটো, ক্যানাইন উপরে একটা নিচে একটা, প্রিমোলার উপরে দুটো নিচে দুটো, মোলার উপরে 3টে নিচে 3টে। তাহলে এই মিডিল থেকে আমরা যদি ওয়ান সাইডের হিসাব করি, তাহলে মোট হচ্ছে, দেখো এখানে 16খানা দাঁত হচ্ছে। আবার তাহলে আরেকটা সাইডে হবে 16খানা দাঁত, মোট 32টি। এই সংকেতটাকে আমরা এইভাবে লিখতে, আইসিপিএম এইভাবে লিখতে পারি, 2 1 2 3, 2 ইনসাইজার, 1 ক্যানাইন, প্রিমোলার 2, মোলার 3।
তাহলে এখানে যোগ করে দেখো 3 2 5 6 7 8 আর 8 16। তাহলে এই দিকে অর্ধেকের এই দিকে উপরে 8 নিচে 8 16 হলো টোটাল। এবং মোট হলো তাহলে বাকি অর্ধেক মিলে 16, টোটালে 32। তাহলে ইনসাইজারের সংখ্যা হচ্ছে 8, ক্যানাইন হচ্ছে 4, প্রিমোলার 8 আর হচ্ছে মোলার 12। এই হচ্ছে আমাদের টোটাল দাঁত। এর মধ্যে দেখো চাইল্ডের কোশ্চেন আসে, চাইল্ডের কোন দাঁত থাকে না। শিশুদের হচ্ছে দেখো প্রিমোলার থাকছে না, 0, প্রিমোলার 0। আর হচ্ছে এখানে মোলারের ক্ষেত্রে 2/2 আছে, এর মানে থার্ড মোলার নেই। তাহলে দুটো দাঁত, দুই ধরনের দাঁত থাকছে না। যেমন ইনসাইজার ঠিক আছে, ক্যানাইন ঠিক আছে, প্রিমোলার একদম শূন্য, একটাও থাকছে না। আর মোলারের দুটো করে থাকছে, উপরে দুটো নিচে, মোট 8টা থাকবে। মোলারে মোট 8টা দাঁত থাকবে, কিন্তু থার্ড মোলারটা থাকবে না, মানে উপরে একটা নিচে একটা করে চারদিকে একটা একটা, এদিকে একটা এদিকে একটা, মোট 4টে দাঁত কিন্তু থাকছে না। তাহলে এখানে আমরা দেখলাম যে শিশুদের থার্ড মোলার এবং প্রিমোলার এটা কিন্তু থাকছে না। তাহলে শিশুদের দন্ত সংকেতটা কি হবে? দুইভাবে লিখতে পারি আমরা। আই ইনসাইজার 2/2, ক্যানাইন 1/1, প্রিমোলার 0/0, মোলার 2/2, or আইসিপিএম 2102 2102, মানে প্রতি চোয়ালে 10টি করে দাঁত। তাহলে শিশুদের প্রতি চোয়ালে কটি দাঁত আছে? 10টি দাঁত আছে। মোট দাঁতের সংখ্যা কত? 20টি। তাহলে এই 20টি দাঁতকে আমরা কি বলি? দুধে দাঁত বা মিল্ক টিথ। দেখো এখানে আমরা তাহলে ইনসাইজার 8টি, ক্যানাইন 4টি, প্রিমোলার 0, মোলার 8টি টোটাল দাঁত। এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে। প্রিমোলার এবং থার্ড মোলার থাকছে না। দেখো অ্যাডাল্টদের এদিকে নর্মাল টিথ হচ্ছে 28, আর 4টে যে বললাম একটু সময় করে পরে ওঠে, এর জন্য এই 4টে দাঁতকে আমরা উইজডম টিথ বলছি। 17 থেকে 25 বছর বা 18 থেকে 25 বছরের মধ্যে এই দাঁতগুলো উঠছে। এই 4টে দাঁতকে আমরা উইজডম টিথ বলছি। আর নর্মাল টিথ 28, টোটাল 32। এই আমার দিয়ে ছবিতে দেখতে পারো, ছবি দেখে নিতে পারো। আচ্ছা, এখান থেকে কোশ্চেন, ডাব্লিউবিসিএস যে কোশ্চেন এসছে, দুধে দাঁত সংখ্যা কটি? দুধে দাঁত বা প্রাইমারি টিথ, আরও কিছু নাম রয়েছে, মিল্ক টিথ, টেম্পোরারি টিথ বা ডেসিডুয়াস টিথ, এতগুলো নাম রয়েছে। যে কোনো নামেই দিক না কেন, তার একটাই উত্তর হবে 20। জীবনকালে মোট আবির্ভূত প্রাথমিক দাঁত, মানে প্রাইমারি টিথের সংখ্যা কত? যেহেতু দুধে দাঁত বা প্রাইমারি টিথ 20টে, তারপরে সেই 20টি পড়ে গিয়ে আবার 20টি উঠছে, তাহলে 20 + 20 40, 40টি। জীবনকালে মোট আবির্ভূত প্রাথমিক দাঁতের সংখ্যা তাহলে 40টি। এবার আমরা দেখছি দাঁতের 3টি অংশ, চূড়া বা ক্রাউন, গ্রিভা বা নেক, দন্তমূল বা রুট। দাঁতের মূল 3টি অংশ চোয়ালে, মূল অংশটি চোয়ালের গর্তে প্রথিত থাকে, মানে যেটু শেকড় বলি, রুট বলি আমরা, সেটা চোয়ালের গর্তে প্রথিত থাকছে। কেন্দ্রীয় অস্থির গহ্বরটিকে দন্ত গহ্বর বা মজ্জা গহ্বর বলা হয়, বা টুথ ক্যাভিটি। দেখো ছবিটা দেখলে একটু বুঝতে পারবে তোমরা, ছবিটা নিয়ে আসি। আচ্ছা, দাঁতের এখানে ছবিটা দেওয়া হয়নি, তাহলে আমি একটু বলিয়ে নিচ্ছি, দাঁতের ছবিটা এখানে খুঁজে পাচ্ছি না। ক্রাউন হচ্ছে দাঁতের একদম উপরের যে অংশটা আছে তাকে ক্রাউন বলছি। তারপর পরের অংশ গাম থেকে, যে গাম থেকে যে দাঁত, যেখান থেকে মাংসলো যে মাড়িটা ঢাকা আছে, সেই গাম, সেই অংশটাকে গাম বলছি আমরা। এবং মূল গামের ভিতরে যেখানে প্রথিত আছে সেটাকে আমরা রুট বলছি। এবার দাঁতের মাঝে যেখানে নার্ভ সিস্টেম রয়েছে, ব্লাড ভেসেলস রয়েছে, সেটাকে বলছি আমরা দন্ত গহ্বর বা মজ্জা গহ্বর, যেখানে ব্লাড সার্কুলেশন হয় এবং নার্ভ রয়েছে। দন্ত গহ্বরটির দন্তমূলের শেষ ভাগে অবস্থিত একটি ছিদ্র দিয়ে উন্মুক্ত হয়েছে। একে অ্যাপিক্যাল
ফোরামেন বলছে, এখানে একটু গন্ডগোল হয়েছে। এপিক্যাল, এখানে দাঁতের কঠিন প্রাচীরের তিনটি অংশ, ডেন্টাইন, এনামেল, সিমেন্ট বা সিমেন্টাম বলা হয়। তাহলে এখানে ডেন্টাইন কি? দেখো, এনামেল হচ্ছে একদম দাঁতের উপরে যে সাদা অংশটা আমরা দেখছি, পাতলা একটা স্তর, সবচেয়ে কঠিন, মানব দেহের সবচেয়ে কঠিনতম পদার্থ এনামেল। তো একদম দাঁতের উপরে সাদা অংশ আমরা যেটা দেখছি, একটা আস্তরণ রয়েছে, এটা হচ্ছে এনামেল বলছে। এনামেলের নিচের যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে ডেন্টাইন, এবং যে রুটটা রয়েছে মূল, সেটা হচ্ছে তার চারপাশ দিয়ে যে শক্ত আবরণ রয়েছে মূলের, দাঁতের মূলের যে চারপাশে যে শক্ত আবরণ রয়েছে সেটাকে আমরা বলছি সিমেন্ট বা সিমেন্টাম। তাহলে ডেন্টিন দাঁতের অস্থি সদস্য পুরু অংশ, এনামেল দাঁতের ক্রাউনের উপর অবস্থিত পাতলা বা শক্ত আবরণী, আর সিমেন্ট অংশ হচ্ছে দন্তমূলকে বাইরের থেকে ঢেকে রাখে। এনামেল মানবদেহের সবচেয়ে কঠিন অংশ, এটা আমরা বললাম। পাল্প, পাল্পটা কি? যে অংশের, এই হার্ড অংশের মধ্যে, মানে দাঁতের মাঝখানে যে অংশটা আমাদের সফট, যেখানে নার্ভ সিস্টেম রয়েছে, ব্লাড ভেসেলস, রক্ত জালক রয়েছে, কানেকটিভ টিস্যু মিন্স যোগকলা রয়েছে, তাকে আমরা বলছি পাল্প অংশ। দাঁতের কেমিক্যাল কম্পোজিশন, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে দাঁতের কেমিক্যাল কম্পোজিশন। এর মধ্যে এনামেল যেটা আমরা বলি উপরে, ক্যালসিয়াম ফসফরাস ম্যাক্সিমাম রয়েছে, বেশিরভাগ রয়েছে ক্যালসিয়াম, কম রয়েছে ফসফরাস। এবার হচ্ছে ডেন্টাইন, ডেন্টাইনে রয়েছে ম্যাগনেসিয়াম এবং কার্বন ডাইঅক্সাইড বলা হচ্ছে, এটা কার্বনেট রূপে থাকে। এবার দাঁতের কিছু রোগ আমরা দেখে নেব, ক্যারিস অর ক্যাভিটি বা দন্তক্ষয়। আমরা যে খাবার খাচ্ছি, তো খাবারের মেনলি শর্করা জাতীয় খাবার যদি দাঁতে লেগে থাকে, তাহলে সেখানে ব্যাকটেরিয়া অ্যাটাক হলে ব্যাকটেরিয়া ওই খাবার থেকে কী করছে, প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি করছে, এবং সেই অ্যাসিডগুলো দাঁতে লেগে থাকছে, আর অ্যাসিড যেখানেই থাকবে সেখানে ক্ষয় সাধন করবে। এইভাবে দীর্ঘদিন যদি অ্যাসিড এরকম ঘুরতে থাকে, সেই অংশটা কালো হয়ে গিয়ে এবং ছিদ্র হতে থাকে, ক্ষয় হয়ে কালো হয়ে যায় এবং ছিদ্র হতে থাকে। তো এটাকেই আমরা বলছি ক্যারিস বা ক্যাভিটি, এবং এই ছিদ্র আস্তে আস্তে যদি আমরা ট্রিটমেন্ট না করাই, তাহলে একদম পাল্প পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে আমাদের দাঁত শিরশির করে ব্যথা করে, এই সমস্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা। পাইরিয়া বা পেরিওডন্টিটিস, এটা হচ্ছে মাড়িতে একটা রোগ, যেটা যদি এক্সেসিভ ব্যাকটেরিয়া অ্যাটাক হয়, তাহলে দাঁতের যে মাড়ি বা গাম রয়েছে লুজ হয়ে যায় এবং দাঁতের গোড়াও লুজ হয়ে যায়, দাঁত নড়তে থাকে, ব্যথা হয়, ব্লিডিংও হয়, এটাকে বলছি আমরা পাইরিয়া। এবার হচ্ছে আমরা লালাগ্রন্থি, এটা একটা ভাইটাল, আমাদের পরিপাক তন্ত্রে ভাইটাল একটা ভূমিকা রয়েছে এর। মানুষের অবশ্যই প্রধান 3 জোড়া লালাগ্রন্থি রয়েছে। তাহলে আমরা ছবিতে দেখো সুন্দর দেখানো রয়েছে। তো এই যে পার্টটা আমাদের, এই কানের পাশ থেকে শুরু করে এখানে, ঠিক আছে, দেখো নরম অংশ রয়েছে, এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, তাহলে 2 সাইডেই রয়েছে, এটা 1 জোড়া। তাহলে 3 জোড়া প্রধান লালা গ্রন্থি রয়েছে, আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক লালা গ্রন্থি রয়েছে যেগুলো আমাদের কাউন্টিং করি না। তো আমাদের এই 3 জোড়াই আমাদের কাউন্টিংয়ে আসে। তাহলে কানের দুপাশে 2 দিকে রয়েছে দেখো প্যারোটিড গ্রন্থি, এটাই হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি। তারপর ম্যান্ডিবুলার গ্রন্থি, দেখো এই যে আমাদের ম্যান্ডিবল রয়েছে, ম্যান্ডিবলের নিচে রয়েছে, 2 সাইডেই রয়েছে, এটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, ম্যান্ডিবুলার নিচে রয়েছে বলে। এবং জিভের, হাঁ করলে দেখবে জিভের নিচে 2 সাইডে রয়েছে, এটা হচ্ছে সাব ল্যাঙ্গুয়াল গ্রন্থি, 1 জোড়া। তাহলে 3 জোড়া লালা গ্রন্থি। এর মধ্যে রয়েছে প্রধান লালা গ্রন্থিদের মধ্যে প্যারোটিড হচ্ছে বড় এবং সাবলিঙ্গুয়াল হচ্ছে ছোট। তাহলে প্রতিদিন আমাদের লালারসের পরিমাণ প্রায় 1.5 লিটার পার ডে।
এবং এর পিএইচ 6.8, স্লাইটলি অ্যাসিডিক। সবচেয়ে বড় লালাগ্রন্থি বললাম আমরা। এবার আমরা দেখো প্যারোটিড গ্রন্থি নিয়ে। সবচেয়ে বড় প্যারোটিড, মুখমণ্ডলের দুপাশে কর্ণমূলে অবস্থিত। কোথায় অবস্থান? এর 7টি খণ্ড রয়েছে, মানে এই লালাগ্রন্থিতে 7টি খণ্ড রয়েছে। দেখো ম্যাসেটার পেশি বলছে এই গ্রন্থি থেকে ক্ষরণ কি করে আসছে। একটি নালী ম্যাসেটার পেশির পরিধির বরাবর বিস্তৃত হয়ে হঠাৎ বেঁকে মুখবিবরে প্রবেশ করে এবং একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীত দিকে মুখের ভেস্টিবুল অঞ্চলে উন্মুক্ত হচ্ছে। তাহলে এই গালের নিচে রয়েছে ভেস্টিবুল অংশ। দেখো এইটা হচ্ছে আমাদের ম্যাসেটর পেশি, দুই দিকেই রয়েছে কিন্তু। দেখো এটাকে বলছি আমরা ম্যাসেটর পেশি। তাহলে লালাগ্রন্থি এখান থেকে এসে ম্যাসেটর পেশির পাশ দিয়ে আসছে বলছি, বেঁকে গিয়ে দেখো আমরা কি বললাম, দ্বিতীয় ঊর্ধ্ব মোলার দাঁত, 3টে যে দাঁত রয়েছে তার সেকেন্ড মোলারের পাশে বিপরীতে, আমাদের যে মোলার দাঁত রয়েছে তার সেকেন্ড মোলারের বিপরীতে এসে ওই লালাগ্রন্থির যে নালীটা উন্মুক্ত হয়েছে এবং আমাদের মুখগহ্বরে লাল রস এসে পৌঁছাচ্ছে। সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবম্যান্ডিবুলার, তাই ম্যান্ডিবুলার নিচে রয়েছে। নিচের চলের অর্থাৎ ম্যান্ডিবল এর পশ্চাতে এবং ভিতরের দিকে ম্যান্ডিবুলার ফসা উভয় পাশে অবস্থিত। প্রতিটি গ্রন্থির পশ্চাৎ প্রান্ত থেকে একটি করে নালী নির্গত হয়ে মুখবিবরের মেঝের মাইলোহায়োয়েড পেশির উপর দিয়ে বিস্তৃত হয়ে, মাইলোহায়োয়েড পেশি কোথায়? ঠিক এই জায়গায় রয়েছে, ম্যান্ডিবলের পাশে, এখানেই উপর, এখানে রয়েছে মাইলোহায়োয়েড পেশি। জিহ্বার তলদেশে ফ্রেনুলামের দুপাশে মুখ বিবরে মেঝের উন্মুক্ত হয়েছে। তাহলে দেখো ফ্রেনুলাম, এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টার্মগুলো কোথায় রয়েছে, এভাবে যদি কোশ্চেন করে যে এই টার্মগুলো কোথায়, ফ্রেনুলাম কোথায়, তাহলে এটা মুখগহ্বরে জিভের, ফ্রেনুলাম মিন্স জিভটাকে যদি উঁচু করি, যে পেশিটা আছে আমাদের, ঠিক আছে, সেখানে যে যুক্ত রয়েছে, মানে জিভটা আমাদের এই নিম্নচলের মেঝে যেখানে যুক্ত রয়েছে সেটা হচ্ছে ফ্রেনুলাম। প্রতিটি গ্রন্থি প্রায় 10টি লবে, মানে 10টি খণ্ড রয়েছে। সাবম্যান্ডিবুলের 10টি খণ্ড রয়েছে। লালাগ্রন্থির মধ্যে এই গ্রন্থির ক্ষরণ সর্বাধিক, মানে 70%। তাহলে আমরা সর্ববৃহৎ লালাগ্রন্থি দেখলাম প্যারোটিড, এবং সবচেয়ে বেশি ক্ষরণ হয়, মানে লালারস সবচেয়ে বেশি ক্ষরিত হয় হচ্ছে সাবম্যান্ডিবল থেকে। 70% লালারস ক্ষরণ হয় সাবম্যান্ডিবল থেকে। এবার হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি না, জিভের নিচে দেখবে, জিভটা উঁচু করলে জিভের নিচে দুই পাশে দেখা যাচ্ছে আমাদের যে লালাগ্রন্থি, সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল লালাগ্রন্থি। এই গ্রন্থি দুটি জিহ্বার নিচে মুখের মেঝের দুপাশে মাইলোহায়োয়েড পেশির উপরে অবস্থিত। গ্রন্থির নালী সাবম্যান্ডিবুলার নালীর উন্মুক্ত স্থলের পাশেই উন্মুক্ত হয়েছে। অনেক সময় উভয় নালী পরস্পরের সঙ্গে মিশে একটি সাধারণ ছিদ্রপথে মুখবিবর উঠতে, মানে সাবম্যান্ডিবুল বা সাবলিঙ্গুয়ালের যে দুটো গ্রন্থি রয়েছে তাদের গ্রন্থি সরাসরি সাবম্যান্ডিবুল থেকে সাবলিঙ্গুয়াল একসঙ্গে হয়ে একটি নালীর মাধ্যমেও তাদের ক্ষরণ কিন্তু মুখগহ্বরে পৌঁছায়। তাহলে মুখগহ্বরে বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র লালাগ্রন্থি বিদ্যমান, আমরা আগেই বলেছি সেটা। তো এর মধ্যে আমাদের কাউন্ট হয় না, তবে কিছু কোশ্চেন এসছে, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে কোশ্চেন এসছে, এই জন্য এখানে দেওয়া হয়েছে। সবচেয়ে ক্ষুদ্র লালাগ্রন্থি, স্মলেস্ট হচ্ছে ইবনার গ্ল্যান্ডস, যেটা জিভের একদম ব্যাক সাইডে, জিভের ব্যাক সাইডটা যেখানে রয়েছে সেই জায়গায় রয়েছে ইবনার্স স্যালাইভারি গ্ল্যান্ড। আর নিউলি ডিসকভার্ড, মানে একদম পরে, সবার পরে আবিষ্কার হয়েছে যেটা, সে টিউবারসিয়াল হচ্ছে সবচেয়ে পরে আবিষ্কৃত হয়েছে।
সরি, এখানে একটু টিউবারিয়াল টিউবারিয়াল একটু গন্ডগোল হয়েছে এখানে। টিউবারিয়াল, সিটা হবে না, সিটা হবে না, টিউবারিয়াল হবে। টিউবারিয়াল গ্ল্যান্ড। তাহলে এটা কোথায় আছে? ন্যাসাল ক্যাভিটি অ্যান্ড থ্রট। আমাদের নাকের ভিতর দিকে যে ন্যাসাল ক্যাভিটি রয়েছে এবং থ্রটে, এই জায়গায় রয়েছে টিউবারিয়াল গ্ল্যান্ড। এটা সবার পরে আবিষ্কৃত হয়েছে। দেখো, লালাগ্রন্থি দুই প্রকার কোষ দিয়ে কি কোষ? দুই প্রকার কোষ দিয়ে সেরাস সেরাস কোষ। সেরান, এখানে একটু গন্ডল রয়েছে। সেরাস সেরাস কোষ, সেরাস। সেরাস সেল। আর হচ্ছে মিউকাস। সেরাস আর হচ্ছে মিউকাস, দুই ধরনের কোষ থাকছে। আর প্যারোটিড যে গ্রন্থি রয়েছে সাধারণত সেরাস কোষ দিয়েই তৈরি। সাবলিঙ্গুয়াল সাবলিঙ্গুয়াল যেটা রয়েছে মিউকাস দিয়েই তৈরি প্রধানত। আর সাবমেন্ডিবুলার যেটা রয়েছে উভয় প্রকার কোষ, সেরাস এবং মিউকাস কোষ উভয় প্রকার কোষ রয়েছে। এবার দেখো স্যালাইভার কম্পোনেন্ট রয়েছে কি? অর্গানিক, এটা তোমরা একটু দেখে নেবে, এখানে কিছুই বোঝানোর কিছুই নেই, এখানে শুধু দেখলেই হবে। অর্গানিক, ওয়াটার, এটা আছে যে কত পার্সেন্ট জল রয়েছে স্যালাইভাতে, কত পার্সেন্ট জল রয়েছে, 98.5%। আর ইনঅর্গানিক অজৈব হচ্ছে 0.5%, এটা কম্পোজিশন। আর উৎসেচক কী রয়েছে? কার্বোহাইড্রেটের যে পরিপাক, টায়ালিন আর হচ্ছে মল্টেস। টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, আর মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। এই হচ্ছে মানে কাজ উৎসেচকের। আর লিপিডের একটা রয়েছে লিঙ্গল, এটা অত মানে ইম্পর্টেন্ট নয়, তবু আমাদের জেনে রাখতে হবে। লিপিডের একটা এনজাইম রয়েছে লিঙ্গুয়াল লাইপেজ, এটা এবনার্স গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। আমরা যে এবনার্স গ্ল্যান্ড পড়েছি সেই এবনার্স গ্রন্থি থেকে ক্ষরিত হয়। প্রোটিনের কোনো উৎসেচক নেই। ব্যাকটেরিয়াল মানে অ্যান্টিব্যাকটেরিয়াল, লালাগ্রন্থি আমাদের কিন্তু খাবারের সঙ্গে মিশে গিয়ে ব্যাকটেরিয়াল যে মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এখানে কি রয়েছে? আইজিএ অ্যান্টিবডি রয়েছে, ল্যাক্টোফ্যারিন রয়েছে, লাইসোজাইম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। লাইসোজাইম অনেক পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা, যে লালাগ্রন্থিতে লালারসে অবস্থিত যে এনজাইম একটি যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, কি এটা চোখের জলেও রয়েছে, এটা হচ্ছে লাইসোজাইম। ঠিক আছে, তো এখান থেকে আরেকটু পড়বো আমরা। দেখো, এই যে আমাদের লালাগ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে, এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভ সিস্টেম। ঠিক আছে, এবং সেটা ক্রেনিয়াল নার্ভস, ক্রেনিয়াল মানে করটিক স্নায়ু। আমাদের 12 যে মানে মস্তিষ্কের সেই যে স্নায়ুগুলো নির্গত হয়েছে তাদেরকে আমরা বলছি করটিক স্নায়ু। তো তার মধ্যে দেখো দুটো স্নায়ু সাধারণত আমাদের এই লালাগ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে, যেমন হচ্ছে গ্লোসোফ্রেঞ্জিয়াল আর হচ্ছে ফেসিয়াল। গ্লোসোফ্রেঞ্জিয়াল হচ্ছে 9th, ঠিক আছে, করটিক স্নায়ু, আর ফেসিয়াল হচ্ছে 7th করটিক স্নায়ু। তাহলে হচ্ছে 9 হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডকে সাধারণত কন্ট্রোল করছে, আর বাকি দুটোকে কন্ট্রোল করছে হচ্ছে ফেসিয়াল। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং সিনড্রোম রয়েছে, দেখো সিনড্রোম বলছে ডিজিজ এখানে রয়েছে জোগ্রেন্ট সিনড্রোম মিন্স যদি লালাগ্রন্থির বা
ক্ষরণকারী গ্রন্থিগুলির কোষের ড্যামেজ হয়, ইমিউনিটির কোনো সমস্যা তৈরি হয়, তাহলে কি হয়, মুখ বা চোখের জলের পরিমাণ কমে যায় বা শুষ্ক হয়ে যায়। এই যে সিমটমটাকে বলছি আমরা জোগরেনস সিনড্রোম। এবং মামস, এটা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন। আমাদের সাধারণত প্যারোটিড গ্ল্যান্ডে ভাইরাল ইনফেকশন হলে ফুলে যায়, এটাকে আমরা বলছি মামস। তবে আজকে এই পরিপাকতন্ত্রের এ অবধি ছিল আজকের ক্লাস। হ্যাঁ, আর তোমরা আরও যদি কোনো কোশ্চেন পাও এই শিটের সঙ্গে তোমরা অ্যাড করে নিলে এটা একটা অথেন্টিক্স আরও বেশি হয়ে যাবে। আশা করি মোটামুটি সমস্ত পরীক্ষাকে কভার করেই এই নোটসটা দেওয়া হয়েছে। এবং তোমরা ভিডিও দেখার পর ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ পেয়ে যাবে। তোমরা পড়বে, ক্লাস দেখবে, বারবার প্র্যাকটিস করবে, তাতে সমস্যা কোনো থাকবে না আর। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।